প্রথম ছবিটা সুপারহিট, একটা নকল ছবি। রেসের মধ্যে, গেট আপের মধ্যে আধুনিকতা এনেছে দিস বয় ওয়াজ নট এ গুড আর্টিস্ট। কি স্টাইল করছে, কি ডিজাইন করছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, চলে এসেছি আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আজকে আসলে যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে আমাদের আসলে যার আসলে কোনো বিশেষণ আসলে প্রয়োজন নেই, নামে আমরা যাকে চিনি, মাসুদ পারভেজ, সোহেল রানা। ওনার একটি ইন্টারভিউ, আসলে এই ইন্টারভিউটি রিঅ্যাকশন করতেছে এই জন্য যে এই ইন্টারভিউতে তিনি আসলে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়ে কথা বলেছেন। তো যেহেতু তিনি সালমান শাহকে নিয়ে কথা বলেছেন, তাই আসলে এই ভিডিওটি রিঅ্যাকশন করতেছি। তো আর কথা না বলে চলুন আমরা সোহেল রানার সেই ইন্টারভিউটি দেখে নেই। এবং অবশ্যই আমি ইন্টারভিউটি দেখতেছি হাসান সাইদুল্লাহের চিঠি ইউটিউব চ্যানেল থেকে। তো অবশ্যই আমি ওনাকে ক্রেডিট দিয়ে দিচ্ছি এবং লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, তো আর কথা না বলে চলুন আবার ভিডিওটি দেখা শুরু করে দিই। এমন আমি বললাম যে একটা জায়গায় সে টার্নিং পয়েন্টে নিয়ে গেছে, সেই ছেলেটাকে তো আমার কাছে আসলে অন্তত আমি রিফিউজ করতাম না। আমার কাছে আসলেই আসেনি কোনো ছবি। প্যান্ট, শার্ট, জুতা, মোজা, ক্যাপ, এই যে চুলের স্টাইল, আধুনিকতার যে ছোঁয়াচটা। আমাকে যদি বলা হয় যে আমি অভিনয়ের মধ্যে আধুনিকতা এনেছি, তার ড্রেসের মধ্যে, গেট আপের মধ্যে আধুনিকতা এনেছে দিস বয়। আধুনিকতার ছোঁয়া চলচ্চিত্র জগতে ওই এনেছে। জাফর ইকবালের পরে জাফর ইকবাল এই অপ্রয়োজনীয় অযথা কথা। এই জাফর ইকবাল কি স্টাইল করছে, কি ডিজাইন করছে। সাকিবও আমার সাথে কাজ করেছে, সালমান আমাদের সাথে কাজ করেনি বা করার সুযোগ পায়নি। সুযোগ পায়নি কারণটা কি? সাড়ে 1900 মানে সালমান ইন্টারেস্টিং একটি ভিডিও হবে। শাহর জন্ম হয়েছিল চলচ্চিত্র জগতে। সোহেল রানা কেমত থেকে শুরু করে সর্বশেষ বুকের ভেতর ওনার আসলে ব্যাখ্যাগুলো আসলে খুবই ছবি, 27টা ছবির মাঝে অধিকাংশ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হবে। পুরো বা আমরা দেখেছি কয়েকটা, অধিকাংশের মধ্যে বা কিছু ছবি আছে 10টা বা 9টা ছবিতে তিনি সম্পূর্ণ ছিলেন না, পক্সি হিসেবে কেউ কেউ ছিল। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজ্জাক ভাই এবং আপনার সাথে কোনো ছবিতে আমরা তাকে দেখিনি, ফারুকের সাথে একটা ছবি দেখেছি। নির্দিষ্ট কোনো কারণ ছিল কি? না, কোনো কারণ ছিল না। রাজ্জাক সালমান তো বহুত পরের। হ্যাঁ, সালমান তো আমরা যখন ছেড়ে চলে অনেক পরের, হ্যাঁ, অনেক পরের। ছেড়ে চলে যাই, সেই হিসাবে সালমান। আর সে সালমান আমার সাথে থাকবে কি করে? রাজ্জাকের সাথে থাকার প্রশ্নই আসে না। না মানে থাকা বলতে আমি একটু এক্সপ্লেন করি যে আপনারা বড় ভাই বা বাবার ক্যারেক্টার, মানে আলমগীর ভাইকে আমরা দেখেছি। মানে আমি এইটা না, এরকম কোনো চরিত্র আমাদের কাছে আসেনি, এক নাম্বার। আর দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেটা নিয়ে আবার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি শুনতে চাইবে, আমি প্রথম না, আপনার কাছে এইটার এসেছি। ব্যাপারে না, কথা বলতে হয় আর একটা কথা রিলেট করি। যেমন অনেকে বলে আর কি, যে কেউ মারা গেলে পরে তার সম্পর্কে খারাপ কিছু বলো না, বলে না। হ্যাঁ, আমি এই কথাটাকে বিশ্বাস করি না, মুসলমান হয়েও। কারণ আমি কোরআন শরীফ প্রমাণ দিতে পারি সেটার। কোরআন শরীফ পরিষ্কার বলা আছে আবু জাহেল ধ্বংস হোক, আছে। জি। আবু জাহেল ধ্বংস হবে কেন? সে কি নামাজ পড়তো, রোজা রাখতো এইসব কারণের জন্য, না খারাপ কিছু করছে এই কারণের জন্য? খারাপের জন্য, ইসলাম বিদ্বেষী কাজ করার কারণে। তাহলে তার বদনাম হলো না? তার বদনাম হলো কি হলো না সেটা বলো। না, তা তো বটেই। এটা তো তাহলে এই কথাটা হুজুর যারা বলে তারা সঠিক কথা বলে? যে মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা উচিত না বা এর মধ্যে কিছু। এটা যে বলে এটা সঠিক হলো? তাহলে তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাকে বলছে আবু জাহেল ধ্বংস হোক। তো একটা লোকের খারাপ বল থাকলে আমি সেটা বলবো না কেন? হ্যাঁ, খারাপ শব্দটা বহু রকম বলা যায়। আমি এমন রকমভাবে বলবো যে রকমটাই তাকে আঘাত না করে, সে সামনে শুনলেও যেন আমি যে বললাম একজন লোকে যে একটা লোক মিথ্যা কথা বললাম যে ও সবসময় সঠিক কথা বলে না, কথা কিন্তু সত্যি কথা বলেছি, যে মিথ্যা কথা বলে। কিন্তু আমি যখন বলেছি তখন ও কিন্তু যদি সামনেও থাকে তাহলেও কিন্তু আমার উপরে রাগ করবে না। আমি বলছি ও সবসময় সত্যি কথা বলে না,
তফাৎ হয়ে গেল না? জি। ঠিক এমনিভাবে আমি যেটা বলতে চাই যে সাকিবও আমার সাথে কাজ করেছে, সালমান আমাদের সাথে কাজ করেনি বা করার সুযোগ পায়নি। সুযোগ পায়নি কারণটা কি? আমি ঠিক এটাই যে বললাম যে জানতে হ্যাঁ, চাচ্ছিলাম। সুযোগ পায়নি কারণটা কি? কারণ হচ্ছে সালমান ইন আওয়ার ওপিনিয়ন, যেটা অনেককে আমার বিরুদ্ধে পাঠিয়ে দেবে, ঝগড়ার মধ্যে পাঠিয়ে দেবে, যে সালমান ওয়াজ নট এ গুড আর্টিস্ট। এটা ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা নাই তো এটা, সে ভালো আর্টিস্ট না। আহ, তার প্রথম ছবিটা সুপারহিট, একটা নকল ছবি। আরেকবার এই কথাটি আমি শুনি, একটু বুঝতে আমার একটু অসুবিধা হয়েছে, আরেকবার শুনি এই কথাটি। গুড আর্টিস্ট। এটা ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা নাই তো এটা, সে ভালো আর্টিস্ট না। তার প্রথম ছবিটা সুপারহিট, একটা নকল ছবি। জি, আমির খানের, সেটা তো নকল কেনা। ছবি। সালমান শাহর প্রথম যে ছবিটি, আসলে ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, এটি আসলে নকল ছবি না। এটি হচ্ছে বোম্বে থেকে কপিরাইট কিনে আনা, মানে কপিরাইট কিনে আনা এক জিনিস। আর যদিও আসলে আমি ফিল্মের লোক না, এত কিছু বুঝি না, যেটা মানে মোটামুটি নিজের ইয়ে থেকে বলতেছি। সেটি হচ্ছে নকল করা এক জিনিস আর কপিরাইট কিনে এনে। আমরা জানি যে একসাথে সোহানুর এবং সোহানের কয়েকটি ইন্টারভিউ থেকে এটি জেনেছি যে তারা মানে যে আনন্দমেলা সিনেমা, সম্ভবত কেয়ামত থেকে কেয়ামত ছবি প্রোডাকশন কোম্পানি বা অন্য কোনো কোম্পানি হতে পারে, তো যাই হোক সেটা বড় কথা নয়। তো যে কোম্পানি হোক, তারা কিন্তু মানে কপিরাইট কিনে এনেছেন বলিউড থেকে, এবং কেয়ামত থেকে কেয়ামত এবং এই যে আমার ঘর আমার ব্যস্ত, এগুলো কিন্তু আসলে কপিরাইট কিনে এনে আসলে তারা এই ছবিটি নির্মাণ করেছেন। তো এটা আসলে মানে ডাইরেক্ট নকল, মানে এভাবে আসলে বলা যাবে না, এটাই। তো আসলে দেখি উনি ব্যাখ্যা করতেছেন, আসলে একটু শুনি। তার এন ছবিটা, যেটা কি এই ফাঁসিতে মারা যায়, সত্যের মৃত্যু নেই। সত্যের মৃত্যু নেই, দ্যাট ইজ দ্য সুপারহিট। মাঝখানে যে ছবিগুলো, সেগুলো কোনটা হিট? সত্যের মৃত্যু নেই তো ও মারা যাওয়ার পরে রিলিজ হওয়ার কারণের জন্য সুপার হিট হয়ে গেছে। তাছাড়া কোনটা হিট, কোনটা তার সুপার হিট ছবি? এমনকি এখানে একটা জিনিস সংযোগ করি, মালাক আফসার ভাই বলেছে যে তার জীবনে একটা ফ্লপ ছবি ছিল এই গৌরী সংসার, কিন্তু পরবর্তীতে এটা হিট হয় মৃত্যু। সব ছবি তার হিট হয়েছে মৃত্যুর পরে। সেটা তো অন্য ব্যাপার, ইমোশনটা তো মানুষের অন্য ব্যাপারে কাজ করেছে। রাজনৈতিক মঞ্চ সেরকম হয় অনেক সময়। রাজীব গান্ধীরে গুলি করে মেরে ফেলানোর পরবর্তী পর্যায়ে আবার কংগ্রেস আসছে। সুহেল রানা বলতেছেন যে মানে সালমান শাহ প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত এবং শেষ ছবি আসলে সত্যি মৃত্যু সম্ভবত শেষ ছবি না। তো যেহেতু ধরলাম যে শেষ ছবি সত্যি মৃত্যু, এই দুইটি হচ্ছে সুপারহিট। আর মাঝখানের যে ছবি, সালমান শাহ সম্ভবত 26টির মতো ছবি করেছেন, যতটুকু মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে 26টি ছবির মধ্যে সুহেল রানা মানে বাস্তবতে আসলে যেটি হচ্ছে, তিনি বলতেছেন যে প্রথম ছবি কেয়ামত থেকে কেয়ামত সেটি একটি নকল ছবি, এবং সর্বশেষ হচ্ছে কি সত্যের মৃত্যু নেই, এটি আমার ধরা সবগুলো ছবি আসলে কয়টি ছবি হিট, মানে ফ্লপ করেন নাই, কয়টি ছবি হিট তিনি এটি জিজ্ঞাসা করতেছেন। তো আসলে মানে রুবেল ভাইয়ের একটি ইন্টারভিউ আমি দেখেছি। তো সেই ইন্টারভিউ রুবেল ভাই বলেছেন যে মানে সালমান শাহ ছবি যখন মুক্তি পেত, তখন আসলে অন্য কোনো হিরোর ছবি একই দিনে মুক্তি পেলেও সেই ছবিগুলো আর চলতো না, একমাত্র সালমান শাহ ছবি চলতো। তো আসলে কি বলবো, যে আমার কাছে মনে হয় যে তখন আসলে সবাই এত বেশি ব্যস্ত ছিলেন নিজেদের কাজ নিয়ে, যার কারণে আসলে মানে খোঁজ খবর আসলে সবার রাখা সম্ভব হতো না। এছাড়া আসলে আমার সুহেল রানার কথার পিঠে আসলে আর কোনো কথা বলার মতো মানে ইয়ে আমি পাচ্ছি না। তো
আরও কিছু আছে ইন্টারভিউটি, আবার 3-4 মিনিটের মতো আছে, চলুন আমরা শেষ পর্যন্ত আসলে দেখতে থাকি। তাই না? তো এটা কোনো ব্যাপার না। এখন ও ও কি ছিল, ওর একটা গুণ ছিল, সেই গুণটা ছিল কি, সেটাকে স্বীকার করতে হবে। আধুনিকতার ছোঁয়া চলচ্চিত্র জগতে ওই এনেছে। জাফর ইকবালের পরে জাফর ইকবাল এই অপ্রয়োজনীয় অযথা কথা। এই জাফর ইকবাল কি স্টাইল করছে, কি ডিজাইন করছে? এই শুধু শুধু কতগুলো মিথ্যা মিথ সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। কিছু বলতে গেলে এটা মানুষ মনে করে যে ওই তাকে বোধহয় কিছু, আমার তো কিছু করার নাই, কারণ আমার আসার তার কোনো একটা না দুটো ছবি করেছি, তেমন কোনো ই ছিল না। তারপর তো সে মারাই গেল, আল্লাহ তাকে বেশ নসিব করে। তো জাফর ইকবালের ব্যাপারটা ভিন্ন। ওর ব্যাপারটা ছিল যে ও সত্যিকার অর্থে প্যান্ট, আচ্ছা। শার্ট, জুতা, মোজা, ক্যাপ, এই যে চুলের স্টাইল, আধুনিকতার যে ছোঁয়াচটা, আমাকে যদি বলা হয় যে আমি অভিনয়ের মধ্যে আধুনিকতা এনেছি, তার ড্রেসের মধ্যে, গেট আপের মধ্যে আধুনিকতা এনেছে দিস বয়। সালমান শাহ। সালমান শাহ। যার কারণের জন্য সে আমি তাকে অত্যন্ত ভালো জানি, অত্যন্ত সম্মানও করি এই কারণের জন্যে যে চলচ্চিত্র জগতে এক একটা টার্নিং ব্যাপারটা আছে, তো এক একজন এক একটা টার্নিং করে। সালমান শাহকে আমি সেই হিসাবে ভীষণ রকমভাবে ভালোবাসতাম, খুব আদর করতাম। তো এখন মানে তিনি যে কথাটি বলেছেন, তো সেটি হচ্ছে যে সালমান শাহের যে ফ্যাশন যে এটা আছে, ফ্যাশন নিয়ে আসলে তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে মানে সালমান শাহ মানে আধুনিকতার যে ছোঁয়া আছে সেটি ডালিউডে মানে ইনক্লুড করেছেন, এবং এই আধুনিকতার ছোঁয়ার কারণে মানে সালমান শাহ ফ্যাশনের কারণে এবং সালমান শাহ পোশাক আশাকের কারণে আসলে তিনি সালমান শাহকে খুব ভালোবাসতেন এবং স্নেহ করতেন। ওকে আমি, কিন্তু শিল্পী হিসাবে তোমার তো যে কোনো ছবি তুমি দেখো, ওই দুইটা ছবি ছাড়া তুমি কোনো সময় তোমার আগে 100-এর মধ্যে 60-র উপরে মার্ক দিতে পারবে না শিল্পী হিসাবে। কিন্তু টোটাল মিলে ছবিতে না, এই ক্যাপ, এই ডান্স, এই হাই হুই, মানে মডার্নিজম যত আছে ওতে 90-তে 100-এর মধ্যে 99% দেবে তুমি তাকে। কাজে ওই জায়গায় সে তুলনাহীন, এবং ওই কারণের জন্য ওর ছবিগুলো বাম্পার হিট, এবং ও মারা যাওয়ার পরে আরো বেশি হিট। তো আসলে এখানে তিনি যেটি বলেছেন যে সেটি হচ্ছে যে অভিনয়ের ক্ষেত্রে আসলে সালমান শাহকে 60-র উপরে আসলে মার্ক দেওয়া যাবে না, বা সালমান শাহ অভিনয়ের ব্যাপারে আসলে 60 মার্ক পাবে, 60 এরকমই আসলে বলেছেন। তো আসলে এক একজনের এক এক রকম মানে ধারণা, এক এক রকম ভাষ্য, এক এক রকম কথা, এটাই আসলে এক একজন মানুষ এক এক রকম, তাদের চিন্তাধারা, প্রত্যেকের চিন্তাধারা আসলে এক এক রকম, ভিন্ন চিন্তাধারা। আমরা একরকম চিন্তা করতেছি, উনি আসলে আরেক রকম চিন্তা করতেছেন, এরকমই আসলে। তো চলুন আমরা আসলে 7 মিনিট 51 সেকেন্ড হয়েছে আমি দেখতেছি, তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত আসলে দেখে শেষ করি। কারণ ওই যে সবগুলো মিলে, একে তো যেহেতু বাংলাদেশের ছবির মধ্যে আধুনিকতা নিয়ে এসেছিল, বয়সও কম ছিল, কম বয়সে মারা গেছে, অনেকগুলো কারণ ছিল, কিন্তু অভিনেতা ওই হিসাবে আমি প্রথম শব্দটা বলেছি। আচ্ছা, যেটা আমার জানতে চাওয়াটা, যে হয়তো বলতেও পারবেন যে রাজ্জাক ভাই সাহেব অভিনয় তার সাথে অভিনয় হয়নি, আপনার সাথে হয়নি, যেমনটি করে আলমগীর ভাইয়ের সাথে হয়েছিল বা আরো কয়েকজন সিনিয়র আর্টিস্টের সাথে ফারুকের সাথে আমাদের কাছে কোনো আসেনি, ওরকম কোনো ছবি আসেনি। আর ওই এমন আমি বললাম যে একটা জায়গায় সে টার্নিং পয়েন্টে নিয়ে গেছে, সেই ছেলেটাকে তো আমার কাছে আসলে অন্তত আমি রিফিউজ করতাম না। আমার কাছে আসলেই আসেনি কোনো ছবি, রাজ্জাক সাহেবের কাছে আমি বলতে পারবো না। আমি ওকে খুব স্নেহ করতাম, তবে ওর খামখেয়ালিপনা ছিল, যেটাকে আমি মধ্যে মধ্যে বকাও দিতাম, বলে তুই কী করো সেটা। আচ্ছা, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ? হ্যাঁ, কথা তুই চুপ করে মাথা নিচ দিক দিয়ে চলে যেত, কথাবার্তা হতো। কী করে তুই কই ছিলি কালকে রাত 10টার সময়? হাসপাতাল গেছি। কার কাছে গেছিলি? ওই হিরোইন কি যেন নাম, ওর শাবনুরের কাছে গেছিলি।
আমি সামনে তো বিকেলবেলা চলে আসছে বাসায়, তুই হাসপাতাল রাত 10টার সময় গেলি কেমনি? মিথ্যা কথা বলে একটু পিঠে লম্বা করে ফেলে বলো বদমাইশ। যা, যা। এরকম আদর করতাম আমি ওকে, 100টার মধ্যে 80টা মিথ্যা কথা বলতো, বাট মিথ্যে কারো ক্ষতি করার জন্য বলতো না। এই দুষ্টুটা মিথ্যা মিথ্যা কথা বলতো। এটা হলো আমাদের কারো কোনো ক্ষতি হোক বা কারো কোনো ইচ্ছাকৃতভাবে কোনো সর্বনাশ করুক বা এটা হি ওয়াজ নট লাইক দ্যাট, হি ওয়াজ এ গুড বয়। এখন কিছু লোক আছে না দুষ্টুমি করে, এই ক্যাটাগরির দুষ্টুমি করে মিথ্যা কথা বলতো। তো যাই হোক বন্ধুরা, আমরা সোহেল রানার ইন্টারভিউ দেখে নিলাম। উনি বেশ কিছু কথা বলেছেন, ওনার কথাগুলো শুনেছি এবং আমি আসলে তাৎক্ষণিক যে রিয়াকশন আছে সেটি দিয়েছি। তো আসলে ভিডিও শেষে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ ভিডিও শেষে আমি আর কথা বলার প্রয়োজনও মনে করতেছি না। তো যাই হোক, আসলে আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন এবং সেখানে আসলে আমি ভিডিওর মধ্যে আসলে ওনার কিছু কথার সাথে দ্বিমত পোষণ করেছি, বা আমি যেগুলো বুঝেছি সেরকমভাবেই বলেছি। তো আসলে আমি এই ভিডিওর মধ্যেই বলেছি যে প্রত্যেকটি মানুষেরই আসলে চিন্তাধারা এক একজন মানুষের এক এক রকম, মানে প্রত্যেকটি মানুষেরই আসলে চিন্তাধারা হচ্ছে ভিন্ন। তো যাই হোক, আসলে উনি ওনার অ্যাঙ্গেল থেকে, মানে সালমান শাহকে দেখেছেন, সেখানে সেই অ্যাঙ্গেল থেকে তিনি জাজ করেছেন, আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে জাজ করেছি, এটাই। তো যাই হোক, আসলে আমি আর ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না। আপনারা দেখেছেন, আপনারাও আসলে মানে এক একজন হয়তো এক একভাবে নেবেন বিষয়টি। তো যাই হোক, ভিডিওটি এমনিতে অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। তো ভিডিওটি আজকে এখান পর্যন্ত। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।